সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় এমএস এক্সেলের কিছু অংশ নিয়ে কথা হবে। সব রেকর্ড রিপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট, বিদ্যুৎ বিল, সমস্ত অ্যাকাউন্টিংয়ের হিসাব নিকাশ বা একটা অর্গানাইজেশনের সমস্ত রিপোর্ট প্রায় এই এক্সেল শিটেই করা সম্ভব। প্রথমে একটি এক্সেল শিট আপনি ক্রিয়েট করেন বা একটি এক্সেল ফাইল আপনি ক্রিয়েট করবেন। কিভাবে করবেন? জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আপনি জাস্ট মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এটাকে সিলেক্ট করবেন, আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ফাইলটাকে আপনি একটি নামে সেভ করবেন। এবার আপনি ফাইলটাকে একটি নাম দেন। সাপোজ যেহেতু এটা প্রথম ক্লাস, সো আপনি ক্লাস 1 সিলেক্ট করলাম, লিখে ক্লাস 1 নামে এই ফাইলটা সেভ হয়েছে কোথায়? ডেস্কটপে। ওকে, এবার এই ফাইলটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করেন। ওপেন করলে দেখেন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে সেই ফাইলের নাম ক্লাস 1। এখানে শিট আছে কয়টা? 1টা 2টা 3টা শিট আছে। এই শিটের আপনি নাম দিতে পারেন ক্লাস 1 C1। যদি আপনি এখানে যখন আমরা এই শিটে কাজ করব তখন এটাকে ক্লাস 2 বা C2 আমরা ইউজ করতে পারি। এটাকে কাস্টমাইজ করা যায়। এটাকে ডাবল ক্লিক করে ক্লাস 3 বা C3 আপনি ইউজ করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি নাম এখানে লিখতে পারেন। এখানে আবুল, বাবুল, কালাম, সালামের নামেও আপনি লিখতে পারেন। এখানে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসও লিখতে পারেন, যে জানুয়ারি মাসের সমস্ত রেকর্ড রিপোর্টে এই শিটের মধ্যে আছে, ফেব্রুয়ারির এই শিটে আছে। এভাবে আপনি লিখতে পারেন কাস্টমাইজ করে। যদি আপনার আরও প্রয়োজন হয়, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে আরেকটা শিট তৈরি হবে। এখানে ক্লিক করবেন, আরেকটা শিট তৈরি হবে। এখানে ক্লিক করবেন, আরেকটা শিট হবে। এইভাবে আনলিমিটেড শিট আপনি তৈরি করে আপনি এক্সেল শিটে কাজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি দেখেন এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, এভরিথিং এখানে আছে। তো এই সমস্ত টুলসগুলো ব্যবহার করে আপনি অ্যাকাউন্টস, ফাইন্যান্স, HR অ্যান্ড স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট, বিদ্যুৎ বিল, আদার্স সমস্ত রেকর্ড রিপোর্ট এবং অ্যাকাউন্টিংয়ের কাজগুলো আপনি এখানে করতে পারেন। ওকে, এখানে আরেকটা কথা বলে রাখি, কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। আর যদি এক্সেল না থাকতো তাহলে এই গণনাকারী যন্ত্র, এই কথাটা এই কম্পিউটারের সাথে মানানসই হতো না। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এই সুযোগটা করে দিয়েছে যে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন ইজিলি এই এক্সেল শিটের মাধ্যমে। ওকে, জাস্ট এখান থেকে আপনি ফন্টের কিছু কাজ আছে, ফন্টের এই কাজগুলো আপনি অলরেডি MS ওয়ার্ডে যে আমার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে আপনি জানতে পেরেছেন, অথবা যারা জানেন না তারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি ক্লিক করে MS ওয়ার্ডের মধ্যে এই ফন্টের সমস্ত কাজগুলো দেওয়া আছে। ওকে, জাস্ট এখানে অ্যালাইনমেন্টের যে কাজগুলো আছে, অ্যালাইনমেন্টের অংশটুকু আপনাকে ভালোভাবে দেখতে হবে। তো অ্যালাইনমেন্ট দেখার আগে আমরা পরিচিত হয়ে নেই এই ইন্টারফেসের। ওকে, ইন্টারফেসের মধ্যে দেখেন এখানে এগুলোকে বলা হয় কলাম। এই নিচে বরাবর এটাকে কলাম, এটার নাম হচ্ছে D কলাম, এটা E কলাম। এইভাবে প্রত্যেকটি কলামের নামকরণ করা এখানে হয়েছে। ওকে, আর এই পাশে নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় রো। 1 2 3 4 5 এরকম করে রো দেওয়া আছে। তো একদম রোর শেষ প্রান্তে যদি যেতে চান, দেখেন কিভাবে যাবেন। সর্বশেষ রোতে আপনি যেতে চাইলে জাস্ট কন্ট্রোল এবং ডাউন এরোতে ক্লিক করলে সর্বশেষ রোতে আপনি পৌঁছে গেছেন। এখানে এরকম রো আছে কতগুলো? 10,48,576টি রো আছে। তার মানে হচ্ছে আপনি 10,78,576 জন মানুষের নাম আপনি একটা শিটের মধ্যেই লিস্ট করতে পারবেন, অথবা কোনো অর্গানাইজেশনের বা কোনো প্রোডাক্ট নাম এন্ট্রি করতে পারবেন, বা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আপনি চেক করলে এখানে এইভাবে একটা শিটের মধ্যেই দিতে পারবেন। ওকে, আবার যদি উপরে যেতে চান জাস্ট কন্ট্রোল রাইট। এবার অনেকগুলো কলম আছে, কলমগুলোর শেষ প্রান্তে যদি যেতে চান জাস্ট কন্ট্রোল রাইট এটাতে ক্লিক করলে এটা চলে আসবে, কন্ট্রোল লেফটে আসলে আবার চলে আসবেন শুরুতে। ওকে, তো এখানে আমরা কলাম চিনলাম এবং রো চিনলাম। এবার প্রত্যেকটা সেলকে চিনব। এই কলাম এবং রো মিলে যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরটার নাম বলা হয় সেল। এই সেল বা কোষ, দেখেন টেবিলের মধ্যে সেল, এখানে ওয়ার্কশিটে সেল, মানুষের মধ্যেও সেল, ব্যাটারির মধ্যেও সেল। তো সবগুলি কোষ, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর নিয়ে একটা ওয়ার্কশিট তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র
কোষ নিয়ে মানুষের দেহ তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে ব্যাটারি তৈরি। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম, সায়েন্সের ভাষায়, কম্পিউটারের ভাষায় এবং মানুষের সৃষ্টির জগতেও এই সেলটা ডিফারেন্ট। ওকে, তো এবার এই সেল, প্রত্যেকটি সেলের নাম আছে। দেখেন, এই কোষের নাম হচ্ছে বা এই সেলের নাম হচ্ছে F7। F হচ্ছে কলাম নাম্বার, কলাম নেম, এবং 7 হচ্ছে রো নাম্বার। তো এই F নাম্বার কলাম এবং S নাম্বার রো মিলেই এই সেলটা জন্ম হয়েছে। ওকে, তো একইভাবে প্রত্যেকটা রো মানে সেলের একটি নাম আছে। K8, এটা K12, C8। তো প্রত্যেকটি সেলকে আমরা প্রত্যেকটি সেলকে আপনি কাজে লাগাতে পারেন ফর্মুলা ইউজ করে, বিভিন্ন টুলস ব্যবহার করে আপনার প্রয়োজনীয় সমস্ত কাজগুলো আপনি চেক করলে করতে পারেন। ওকে, এবার দেখা যাক এই সেলগুলোকে কীভাবে দেখা যাচ্ছে। এগুলোকে প্রথমে বর্ডার দিয়ে সুন্দর করে টেবিল বানিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি চান যে না এখানে সিরিয়াল নাম্বার ইউজ করবেন, SL সিরিয়াল, তারপর হচ্ছে এখানে আপনি নেম লিখবেন, এরকম আপনি ইনফরমেশনগুলো আপনি লিখতে যাচ্ছেন। তো সিরিয়াল নাম্বার দিতে চাইলে সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে 1 বা 1, 2, 3 এরকম করে দেখা যাচ্ছে অনেকেই লেখে যারা না জানে। তাহলে যেহেতু আপনি জেনে যাচ্ছেন, তাহলে আপনি তো কষ্ট করবেন কেন, জাস্ট আপনি এই 1 এবং 2 লিখে এই দুটাকে সিলেক্ট করে ছেড়ে দিয়ে আপনি জাস্ট এখানে গিয়ে টান দেবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। অটোমেটিক্যালি দেখেন আপনার 1 থেকে 15 পর্যন্ত হয়েছে। এখন এটাকে ধরে যদি আরও টানেন আরও হবে, দেখেন 37 পর্যন্ত অটোমেটিক্যালি লেখা হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছে করলে এটা দিয়ে একটা ম্যাজিক খেলতে পারেন। যদি বলা হয় যে আপনি 1 থেকে 500 পর্যন্ত মাত্র 5 সেকেন্ডে লিখবেন, তাহলে কিন্তু আপনি ইচ্ছে করে লিখতে পারবেন। 5 সেকেন্ডও লাগবে না, অনলি 2 সেকেন্ডের মধ্যে আপনি লিখে কমপ্লিট করতে পারবেন। জাস্ট 1, 2 লিখে জাস্ট ধরে নিচ দিকে একটা টান দিবেন, অটোমেটিক্যালি দেখেন 500 ক্রস করে ফেলবে, 632 হয়েছে লেখা। এত পর্যন্ত সিরিয়াল লেখা পসিবল নয় হাত দিয়ে অথবা ওয়ার্ড ফাইলে বা আদার্স কোনো পদ্ধতিতে। কম্পিউটারে এটা পসিবল হয়েছে এবং সেটা পসিবল হয়েছে এক্সেল শিটের কারণে। ধন্যবাদ মাইক্রোসফটের জনাব বিল গেটস আপনাকে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে দেখেন সিরিয়াল নাম্বারটা লেখা হলো। যদি আপনার মনে হয় যে না উপর দিয়ে একটা মাসের নামগুলো আপনি লিখবেন, সাপোজ আপনি জানুয়ারি, আপনি জানুয়ারি লিখেছেন, জানুয়ারি একটা মাস লিখেছেন, আপনি ইচ্ছা করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর পর্যন্ত আপনার লেখাগুলো হয়ে গেল। তো আপনি মাসের নাম লিখতে শুধু একটা মাসের নাম লিখবেন, বাকিগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, অটোমেটিক্যালি সবগুলো মাসের নাম হয়ে যাবে। এভাবে আপনি মাসের নামগুলো খুব সহজেই লিখতে পারেন। এখানে দেখেন সেপ্টেম্বর লিখেছেন, আর দেখা যাচ্ছে না, জাস্ট আপনি এখানে ডাবল ক্লিক করেন, এটা দেখা যাবে। নভেম্বরের আর দেখা যাচ্ছে না, ডাবল ক্লিক করেন, দেখা যাবে, এটাও বাইরে চলে গেছে, দেখা যাবে। এখন এই লেখাগুলোকে সবগুলোকে আপনি যদি অ্যালাইনমেন্ট করতে চান সেন্টারে, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করবেন, এটা অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তবে মাসের নাম লিখলেন, তারপরে যদি আপনার মনে হয় 1 মাস পর পর আপনি লিখবেন, সাপোজ জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি বা মার্চ মাস লিখতে হবে, ARCH মার্চ। তাহলে দেখেন 1 মাস পর পর আপনার লেখা। তারপরে মানে হচ্ছে দেখেন মার্চের পরে এপ্রিল নেই, মে মাস আছে, মের পরে জুন নাই, জুলাই আছে, জুলাইয়ের পরে দেখেন। এইভাবে আপনি যদি একটি মাসের নাম গ্যাপ দিয়ে দেন, তাহলে গ্যাপ অনুযায়ী মাসের নামগুলো লেখা হয়ে যাচ্ছে। সাপোজ আপনি জোড় সংখ্যাগুলো লিখবেন, তাহলে 2, 4 এই দুটোকে লিখে জাস্ট এভাবে সিলেক্ট করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অটোমেটিক্যালি দেখেন শুধু জোড় সংখ্যাগুলো লেখা হবে। আপনি যদি মনে করেন শুধু বিজোড় সংখ্যা 1, 3 এই দুটিকে আপনি নির্দেশনা দিলেন, দেওয়ার পর জাস্ট আপনি সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, দেখেন সব বিজোড় সংখ্যাগুলোই লেখা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে এটা হচ্ছে আপনার সুবিধা এক্সেলের, যে আপনি যেভাবে চাবেন, যেভাবে ডিরেকশন দিবেন, ওইভাবেই এই এক্সেল শিট আপনার জন্য কাজ করবে। ওকে, দেন হচ্ছে দেখেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা। অ্যালাইনমেন্ট একটু আপনারা দেখেন, অ্যালাইনমেন্টটা হচ্ছে যে এখানে নট লেফট, রাইট অ্যান্ড মিডল, এখানে সেন্টার, এখানে আপনার টপ, মিডল এবং বটম এই তিনটাও আছে। আবার লেফট, রাইট এবং
মিডিল, এই তিনটে আছে। তাহলে এখন দেখেন এখানে সেন্টার আছে, অনেক সময় দেখা যাচ্ছে এই অবস্থায় আছে অথবা এখানে আছে। তো লেখাটা যদি এরকম নিচে বাম পাশে থাকে তাহলে আপনি জাস্ট এখানে সেন্টার, মিডিল এবং এখানে মিডিল। এখন এই লেখাগুলোকে যদি আপনি একটু অ্যালাইনমেন্টটাকে এরকম দিতে চান, লেখার স্টাইলটাকে এরকম অ্যাঙ্গেল রাখতে চান, এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে। ওকে, এটাকে আপনি এখানে আরেকটা দেখাই। আচ্ছা, সাপোজ আপনি জানুয়ারি, তো ফেব্রুয়ারিটা যদি এরকম অ্যাঙ্গেলে দিতে চান, ফেব্রুয়ারিটা এরকম অ্যাঙ্গেলে হয়ে যাবে। মার্চটাকে আপনি প্রত্যেকটা একবারে আপনি ধরে জাস্ট আপনি অ্যাঙ্গেল ইউজ করেন, অ্যাঙ্গেল ইউজ করে অটোমেটিক্যালি দেখেন মাসগুলো এরকম লেখা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটু ডেকোরেটেড এবং সুন্দর হলো লেখাটা। তো আপনি এই অ্যাঙ্গেলগুলোকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, যেটার বিভিন্ন অ্যাঙ্গেল আছে। দেখেন এখানে আপনি এই অ্যাঙ্গেলে লিখতে পারেন, আপনি এভাবেও লিখতে পারেন ভার্টিক্যালি, এটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি জাস্ট নিচে একটু টান দিয়ে দিবেন, তাহলে এরকম দেখা যাবে। আপনি এই লেখাটাকে এইভাবে লিখতে পারেন, জানুয়ারি ফেব্রুয়ারি, আপনি এই লেখাটাকে এইভাবে লিখতে পারেন। ওকে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন, আপনার যেটা পছন্দ মতো করে। ওকে, তো এটা হলো আপনার অ্যালাইনমেন্ট। দেন হচ্ছে ইনডেন্টের কাজ, যেটা নর্মালি এখানে এটাকে আপনি স্পেস দিয়েও সরাতে পারেন। দেখেন এখানে স্পেস দিয়ে সরাতে পারেন। ইনডেন্ট দেখেন, এটা ক্লিক করে আপনি নিতে পারেন, আবার এটা ক্লিক করেও আসতে পারেন। ওকে, এবার আসেন যে এখানে র্যাপ ট্যাক্সের একটা বিষয় আছে অ্যালাইনমেন্টে। তো র্যাপ ট্যাক্সটা কি? র্যাপ ট্যাক্সটা হচ্ছে, র্যাপ মানে তো মুড়ানো, ট্যাক্স মানে ট্যাক্স বা লেখাটাকে আপনি মুড়িয়ে দিতে চান। কোথায়? একটা কলামের মধ্যে আপনি মুড়িয়ে রাখবেন, অথবা একটা সেলের মধ্যে আপনি রাখবেন। সাপোজ আপনি এখানে একটা লেখা লিখলেন, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, তো দেখেন এখানে কলাম যদি দেখতে চান, দেখেন এখানে কয়টা কলামকে সে টাচ করেছে। দেখেন এখানে এই কলাম 2, 3, 4, 5, 6টা কলামে আসছে, কিন্তু আপনার এই কলামের মধ্যেই থাকতে হবে লেখাগুলো। তাহলে আপনি কী করবেন? জাস্ট এটাকে র্যাপিং করে দেবেন। এখানে জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে আপনি র্যাপ টেক্সে ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখেন এক কলামের মধ্যেই চলে আসছে লেখাগুলো, এবং এটাকে জাস্ট আপনি সেন্টার করে দেন। ওকে, তাহলে দেখেন র্যাপ টেক্সের কাজটা হচ্ছে, আপনি এই লেখাটা লম্বালম্বি যে লেখাটা চলে যাচ্ছে সেটা এদিকে না গিয়ে এখানে যেখানে শেষ বাংলাদেশ ইজ মাই, তারপর অটোমেটিক্যালি পরের লাইনে আসবে হোমল্যান্ড, তারপর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, অটোমেটিক্যালি একটা সেলের মধ্যে এটা র্যাপিং হয়ে থাকবে। তাহলে যেহেতু আপনি এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় কমেন্টস অথবা স্ট্যাটাস অর কমেন্টের যে কলামটি থাকে সেই কলামে পুরোটা সিলেক্ট করে আপনি র্যাপ ট্যাক্সে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই কলামটির প্রত্যেকটি সেল আর র্যাপ ট্যাক্সের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আপনি যদি লেখেন একটা নাম লেখেন, ICT is the stair of continuing success. ওকে, সাপোজ এটা দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসছে, এটা বাহিরে আর লেখাটা যায়নি। ওকে, তাহলে দেখেন এখানে এটা সেন্টার করে নিতে হবে। তো বারবার সেন্টার করার প্রয়োজন নেই, আপনি একবারই কলামটাকে সিলেক্ট করে সেন্টারে ক্লিক করে নিলে হয়ে যাবে। ওকে, এবার আপনি যাই লিখবেন না কেন অটোমেটিক্যালি নিচে আসবেন, আর ডান দিকে যাচ্ছে না। ওকে, এবং সেন্টারও হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। জাস্ট এগুলোকে আপনি সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দেন, দেখেন দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছে করলে র্যাপ টেক্সটটাকে আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে মার্জ
অ্যান্ড সেন্টার। মার্জ মানে হচ্ছে একত্রিত করা। সাপোজ এই সবগুলো সেলকে আপনি একত্রিত করবেন এবং সেন্টারে নিয়ে আসবেন, জাস্ট মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে। ওকে, দেন আপনি যদি মনে হয় এই দুইটাকে আপনার মার্জ করতে হবে, একত্র করতে হবে, তাহলে আপনি এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে না এখানে দুইটা রোকে আপনি মার্জ করবেন, এটা বাট মাঝখানে দাগটা থাকবে, এই ক্ষেত্রেও আপনি যেটা করবেন সেটা হচ্ছে মার্জ অ্যাক্রস। আপনার কলামগুলো থাকলো না, শুধু রোগুলো থাকবে। তো এইভাবে আপনি ইচ্ছে করলে এই মার্জ এই টুলসটাকে ইউজ করে আপনার পছন্দ মতো টেবিল বা আপনি রিপোর্ট ফরম্যাট আপনি তৈরি করতে পারবেন। ওকে, এখন দেখেন এখানে আছে নাম্বারের মধ্যে জেনারেল, তারপরে হচ্ছে জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক, ট্যাক্স এটসেট্রা আছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে এটাকে ডিলিট করে দেওয়া হলো। আচ্ছা ওকে, এখান থেকে কয়েকটি কলাম ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে দেখেন যদি আপনি জেনারেলি যেহেতু আছে, যদি আপনি নাম্বার লিখতে চান, সাপোজ নাম্বারের ফরম্যাটটা কী হবে, এখানে গিয়ে জাস্ট নাম্বারে ক্লিক করবেন। ওকে, তাহলে নাম্বারের ফরম্যাটটা আপনি যে কোনো একটা নাম্বারে লেখেন, 25-এর পরে পয়েন্ট, দশমিকের পরে দুটি ডিজিট এখানে আছে। তো এই দুটি ডিজিটকে আপনি তুলে দিতে চাইলে জাস্ট এখানে ক্লিক করেন, এখানে দেখেন বাড়তেছে। তুলে দিতে চাইলে জাস্ট এই রাইটের এই আইকনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেই দশমিকের পরে দুটি যে ডিজিট আছে সেটা উঠে গেল। আপনার যদি মনে হয় আপনি দিবেন 2টা 3টা যে কটা প্রয়োজন হবে, এই লেফটের এই আইকনে ক্লিক করলে আপনার এটা হবে। ওকে, আপনি সাপোজ দিলেন না। এবার আরেকটা বিষয় এখানে আছে নাম্বারের মধ্যে, একটু খেয়াল করেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নাম্বারের যে ফরম্যাটটা, এটা রেড কালার আছে, আবার ব্রেকেটে আছে, আবার এটা আছে। এখন আপনি যদি রেড কালারটাকে সিলেক্ট করে দেন, তাহলে এখনই রেড কালার হবে না, এইটা তখনই হবে যখন আপনি সাপোজ একটা বিয়োগ অঙ্ক করছেন। সাপোজ এখানে আপনার কাছে কেউ টাকা জমা দিয়েছে 5000 টাকা, আপনি তাকে দিয়েছেন 5500 টাকা। যদি এটা দিয়ে থাকেন তাহলে এবার দেখেন, বাদ দেন, 5000 দিয়েছেন 5500, বাদ দিলে দেখেন 500 টাকা রেড কালার অটোমেটিক্যালি হয়েছে। তো এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট আপনি একটা ক্লিক করেন, টান দেন, ড্রপ করেন, তাহলে এটা হয়ে গেল। ওকে, এবার আপনি দেখেন যে এখানে রেড কালার মানে হচ্ছে এই টাকাটা সে অতিরিক্ত নিয়েছে, তার কাছে পাওয়া যাবে। এবার আরেকজন সাপোজ আপনি কেউ দিয়েছে আপনার 1000 টাকা, উনি নিয়েছে 1200 টাকা, তাহলে দেখেন এখানেও 200 টাকা রেড কালার অটোমেটিক্যালি হয়েছে, কারণ 200 টাকা তার কাছে পাওয়া যাবে। আবার যদি আপনি মনে করেন কেউ 1500 টাকা দিয়েছে, নিয়েছে আপনার কাছ থেকে 1000 টাকা, আপনি লিখে রাখলেন, অটোমেটিক্যালি দেখেন 500 টাকা সে আরও পাবে, মানে ব্ল্যাক কালার যেটা সেটা সে পাবে, আর রেড কালার যেটা আপনি পাবেন। অটোমেটিক্যালি হাইলাইট করে দিয়েছে যে আপনি তার কাছে আর এত টাকা পাবেন। তো এইভাবে আপনি নাম্বারটাকে ইউজ করতে পারেন। ওকে, এখন এই যে সংখ্যাগুলো দেখছি, এটা টাকা, এটা বাংলাদেশি টাকা নাকি ইউএসএ ডলার নাকি ইন্ডিয়ান রুপি নাকি এটা ইউরোপের ইউরো, কোনটা? তো অ্যাকচুয়ালি আপনি তখন এই কারেন্সিটা আপনি এখানে সেট করে দিতে পারেন। কীভাবে? জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে এখানে গিয়ে জাস্ট এখান থেকে কারেন্সি ডলার যদি হয় তাহলে ডলার ওকে করে দিবেন, তাহলে দেখেন ডলার সাইন অটোমেটিক্যালি সবগুলো সংখ্যার আগে সেট হয়েছে। তো এইভাবে আপনি বাংলাদেশের টাকা যদি সেট করতে চান যে বাংলাদেশি টাকা এটা, তাহলে জাস্ট এখানে গিয়ে সিম্বলে গিয়ে বাংলাদেশি টাকাটা আপনি খুঁজে বের করেন কোথায় বাংলাদেশ আছে, বিডিটি, আপনি এটাকেও ইউজ করতে পারেন। ওকে, দেখুন, তাহলে দেখেন বিডিটি মানে বাংলাদেশি টাকা 500। তো এইভাবে আপনি ইচ্ছা করলে সেট করে নিতে পারেন। এবার আপনি দেখেন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে সিম্বলগুলো দেখা যাচ্ছে। ডেটটাকে আপনি সেট করতে পারেন কিভাবে? দেখেন এখানে সাপোজ এই কলামের মধ্যে আপনি ডেট লিখবেন, তাহলে ডেটগুলো যদি লিখতে চান তাহলে ডেটের ফরম্যাটটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডেটে যাবেন, ডেট থেকে আপনি ফরম্যাটটাকে আপনি সিলেক্ট করবেন, সাপোজ এই ফরম্যাট, দেন ওকে দেন। এবার আপনি তারিখ লেখেন, তারিখ সাপোজ আজকে হচ্ছে 28 তারিখ, মাস হচ্ছে 9, তাহলে 9, এখানে কম্পিউটারের মধ্যে একটু খেয়াল করেন, কম্পিউটার সেটিংয়ে প্রথমে মাস, তারপরে হচ্ছে দিন, তারপরে হচ্ছে বছর, তাহলে 9, 28 এবং 2020 এটা সিলেক্ট করলেন। করার পরে দেখেন অটোমেটিক্যালি দেখেন আপনার এখানে প্রথমে দিন চলে আসছে, তারপর মাস, তারপরে হচ্ছে তারিখ, তারপর বছর।
যে ফরম্যাটটা এখানে সিলেক্ট করেছিলেন ডেট থেকে, ওই ফরম্যাটেই এখানে ডেটগুলো লেখা হয়েছে। ওকে, তো এখন দেখেন আপনি জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, অটোমেটিক্যালি ডেটগুলো চলে আসবে। এখানে বারবার লেখার প্রয়োজন নেই, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, অক্টোবর 1, 2, 3, 5 এরকম তারিখ লেখার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি দেখবেন সব কিছু হয়ে যাচ্ছে। তো এই হলো এক্সেলের মজা। দেন টাইমটা আপনি ইচ্ছে করলে ডেটের মতো সেট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। পার্সেন্টেজটা আপনি সেট করতে পারেন। পার্সেন্টেজটা কীভাবে করবেন, সাপোজ আপনি এখানে হচ্ছে 10,000 টাকা, এটার পার্সেন্টেজ কত সেটা আপনি পার্সেন্টেজের এই কলামটাকে আপনি সরাসরি সিলেক্ট করে আপনি এখান থেকে পার্সেন্টেজটাকে চয়েস করে দিতে পারেন যে পার্সেন্টেজ ডেসিমেলের পরে আপনার কোনো দশমিকের পরে কোনো ডিজিট থাকবে না, 0 দিয়ে জাস্ট ওকে ক্লিক করলে পার্সেন্টেজের কলাম হয়ে গেছে। ওকে, এবার আপনি যদি এখানে শুধু 5 লেখেন, অটোমেটিক দেখেন 5% হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এই 10,000 টাকার পার্সেন্টেজ বের করতে চান, জাস্ট এটা গুণন বা মাল্টিপ্লাই 5%, এন্টার দিলেই 500 টাকা হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটাকে জাস্ট আপনি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, ফর্মুলা সেট হয়ে যাবে। ওকে, জাস্ট এটাকে আপনি বর্ডার দিয়ে রাখেন। এখানে 5% যদি আপনি সব জায়গায় ইউজ করতে চান ইউজ করতে পারেন। এখানে জাস্ট অ্যামাউন্টটা সেট করবেন, অটোমেটিক্যালি আপনার পার্সেন্টেজ অ্যামাউন্টটা বেড়ে যাবে। সাপোজ আপনি 5,200 টাকা, 52,000 টাকার 5% কত হয়, 26,000 টাকা। সাপোজ আপনি শুধু লিখলেন 58,200 টাকা, এটা দেখেন 30,010 টাকা। আপনি যদি লেখেন এত টাকা পার্সেন্টেজ কত, তাহলে এত টাকা। এখন আপনি এই রেজাল্টটাকে দেখেন, এমন হতে পারে ভগ্নাংশ, কিছু পয়সাও থাকতে পারে। সেই পয়সাগুলো যদি বের করতে চান, জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি জাস্ট ও নাম্বারে গিয়ে আপনি করবেন, ওই ডেসিমেল করে এটাকে আপনি দিবেন। ওকে, তাহলে দেখেন আপনার পয়সাগুলো যদি থাকে তাহলে পয়সা আসবে। সাপোজ আপনি এখানে দিলেন 54,111 টাকার 5% কত হয়, দেখেন এই 45 এত টাকার 5% হয় এত টাকা। দেখেন দশমিক পরে ভগ্নাংশটাও চলে আসছে। ওকে, 55 পয়সাও আছে। তো এইভাবে আপনি পার্সেন্টেজটাকে ইউজ করতে পারেন। দেন ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ। ওকে, এখানে দেখেন পার্সেন্টেজের বিষয়গুলো ছিল 5,000-এর পরে জাস্ট এখানে 5% জাস্ট লিখলে অটোমেটিকলি চলে আসছে রেজাল্ট। তো এখান থেকে এটা আসছে। নাম্বারে আসেন, এখানে মোবাইল নাম্বারের একটা ফ্যাক্টর, যে মোবাইল নাম্বার লিখতে গেলে অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে এরকম 0, 1 এরকম করে লিখেছে, বাট এই জিরোটা আর থাকে না, বা আগের এই শূন্যটি আর দেখা যায় না। তো দেখা না যাওয়ার পিছনে কারণ হচ্ছে, যখন এই সেলটা জেনারেল মোডে থাকে, তখন জেনারেলি কোনো সংখ্যার আগে শূন্য ডিজিটের কোনো মূল্য থাকে না, তখন এটাকে সে রিমুভ করে দেয়, কোনো প্রয়োজনীয় না, শো করে শুধু পরবর্তী সংখ্যাগুলো। এখন এক্ষেত্রে আপনি কি করবেন, মোবাইল নাম্বার যেহেতু এই কলামটাকে সিলেক্ট করে নাম্বারে গিয়ে জাস্ট আপনি ট্যাক্সে ক্লিক করে ওকে সিলেক্ট করে দিবেন। দেন এই কলামটা হয়ে যাবে আপনার মোবাইল নাম্বারের ক্লাব। এক্ষেত্রে আপনি 0 দিলে 0 থাকবে, কারণ এটার ভ্যালু আছে। কেন ভ্যালু আছে, এটাকে টেক্সট হিসেবে যখন আমরা এই সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, তখন টেক্সট বলতে এটা দাড়ি, ফোঁটা, কমা অথবা আপনার শূন্য সব কিছু খুবই ভ্যালুয়েবল, এগুলো তারা মূল্যায়ন করবে এবং প্রত্যেকটা লেখায় এখানে শো করবে। এখানে বর্ডারের মধ্যে দেখেন, এখানে বিভিন্ন ক্যাটাগরির বর্ডার আছে। আপনি ইচ্ছে করলে বর্ডারের ডাবল লাইনটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে বটম ডাবল বর্ডার। ওকে, বটম ডাবল বর্ডার হয়েছে। আপনি যদি এটাকে কালারফুল করতে চান, তাহলে তো কালার করার অপশন আছে, এখানে আপনি কালার করতে পারেন, এটাকে সেন্টারে নিতে পারেন, এবং এই লেখাগুলোকে যদি আপনি কালার করতে চান, এখান থেকে কালার করতে পারেন। তো এইভাবে একটা টেবিলকে সুন্দরভাবে আপনি সাজাতে পারেন। এখানে ফন্টের মধ্যে আছে এই বিষয়গুলো, MS ওয়ার্ডের মধ্যেও খুব ভালোভাবে দেখানো হয়েছে। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, তারা অবশ্যই ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। ফন্টের কাজগুলো ওয়ার্ডের মধ্যে খুব ভালোভাবে সেখানে দেখানো হয়েছে। ওকে, অ্যালাইনমেন্টের যে পার্টগুলো আছে
অ্যালাইনমেন্টের এগুলো আমরা আজকে দেখলাম, নাম্বারের মধ্যে এখানে যা কিছু আছে দেখলাম। তো আগামী পর্বে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে হাইলাইট সেলস, টপ বটম রুলস, ডেটাবার্স, কালার স্কেলস, আইকনস এটসেট্রা। দেন হচ্ছে টেবিলের বিভিন্ন রকমের কালার ফরম্যাট, দেন হচ্ছে স্টাইল, সেলস অ্যান্ড এডিটিংয়ের যে কাজগুলো আছে, শর্ট, ফিল্টার, ফাইন্ড এটসেট্রা। ওকে, তো এই সমস্ত কিছু নিয়েই ভিডিওটা দিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।